এরশাদের পতনের পর 3 মাসের ভেতরে শাহাবুদ্দিন সাহেব ইলেকশন দিয়ে দিয়েছিল। ফ্যাসিস্ট স্বৈর শাসনের বিরুদ্ধে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পটভূমিতে, পটভূমি বলতে একটু খারাপ লাগছে, 1 বছর পরেও পটভূমি বলাটা একটু বেমানান হয়। ইউনূস সাহেবের কাছে গেছিলাম, দেখা হয়েছিল একবার, উনি ডেকে নিয়েছিলেন, বললেন যে ইলেকশন দিব, তো ইলেকশন তো একটু সময় টময় যাক, একটু পরিস্থিতি ভালো হোক। আমি বললাম, আপনি কেমনে শিওর হচ্ছেন যে সময় গেলে পরিস্থিতি ভালো হবে না খারাপ হবে? ইতিমধ্যেই তো দেখতে পাচ্ছেন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এরশাদের পতনের পর 3 মাসের ভেতরে শাহাবুদ্দিন সাহেব ইলেকশন দিয়ে দিয়েছিল এবং রহমান সোবহানের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠিত হয়েছিল এবং সেই 19টা বিষয়ে টাস্ক ফোর্সের সুপারিশমালা বই আকারে ছাপা হয়েছিল। তো 3 মাসের জায়গায় 6 মাস, 6 মাসের জায়গায় 9 মাস, 9 মাসের জায়গায় নয় 1 বছর, এত টাইম তো লাগে চলে। তিনি বললেন, বা তার পক্ষ থেকে বলা হয়, নতুন নতুন প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। এইটা কোনো বিপ্লবী সরকার না, এইটা কোনো রেগুলার সরকারও না, এইটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন বাংলা শব্দ, এটার অর্থ কি? একটা অবস্থা আরেকটা অবস্থা, এই দুইটার মাঝখানে আছে। অনির্বাচিত ব্যবস্থা ছিল, নির্বাচিত ব্যবস্থায় যেতে হবে। মাঝখানে তোমার কাজ কি? কাজ অবশ্যই একটা বড় কাজ, যেই হত্যাযজ্ঞ চলেছে তার বিচার করা, আহত নিহতদের যে প্রতি যে সাহায্য সহযোগিতা দেওয়া দরকার সেটা করা, এবং বিগত ফ্যাসিস্ট স্বৈর শাসনের সময় যেসব অপরাধ হয়েছে সেগুলোর বিচার করা এবং দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা। কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হলে তোমাকে জনগণের উপরে নির্ভর করতে হবে, নির্ভর করে জনগণের রায়ের ভিত্তিতে দেশ চালাতে হবে। বলে যে সংস্কার না করে আমি ইলেকশন করি কিভাবে? কেন সব কিছু তো পচে গেছে। আমি একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নের জবাব আমি এখনো পাইনি। এই কথা ঠিক, সমাজ, দেহ এবং রাজনীতি পচনের প্রক্রিয়ার ভিতরে চলে গেছে। সব কিছুকে মেরামত করতে হবে, সংস্কার করতে হবে। সংস্কার নিয়ে এক ধরনের খামখেয়ালি যাচ্ছে, তাই বাঙালকে হাইকোর্ট দেখানোর মতো এই একটা শব্দ দিয়ে ভুলিয়ে দেওয়া হয়েছে। সংস্কার মানে পরিবর্তন, কিন্তু মনে রাখবেন সংস্কার বা পরিবর্তন সামনের দিকেও হতে পারে, পেছন দিকেও হতে পারে। যারা সংস্কারের নামে আমাদের দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায় এবং পাকিস্তানের ভূত আবার আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, জামাতে ইসলাম বড় বড় কথা বলে। আমার কাছে আছে, আমি এটা আপনাদের জেনারেল সেক্রেটারিকে দিয়ে গেছি। দ্য আর্টিকেল অফ সারেন্ডার 71 সালের 16ই ডিসেম্বর নিয়াজি এবং জগদীপ সিং সেটা সই করেছিল। সেখানে লেখা আছে, উই পাকিস্তানের আর্ম ফোর্স, সিভিল নেভাল ফোর্স, এয়ার ফোর্স অ্যালং উইথ অল অক্সিলারি প্যারামিলিটারি অ্যান্ড সিভিল ফোর্সেস আনকন্ডিশনালি সারেন্ডার করছে। অক্সিলারি ফোর্স কারা? অক্সিলারি ফোর্স হলো আল বদর, রাজাকার, আল শামস, এবং কারা? পলিটিক্যাল অক্সিলারি ফোর্স ওয়াজ জামাতে ইসলাম। এবং এটা হাতে কলমে, এটা অস্বীকার করার উপায় নেই। এইখানকার সরকারের 3টা মন্ত্রী না 2টা মন্ত্রী তাদের ছিল। ইট ওয়াজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, যারা বাংলাদেশের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছিল, যেমন করেছিল পাকিস্তান সেনাবাহিনী। তাহলে পরে আমার প্রশ্ন, পাকিস্তান সেনাবাহিনীর যদি কোনো ক্যান্টনমেন্ট ঢাকায় স্থাপন করার অধিকার না থাকে, 16ই ডিসেম্বর 71 সালে জামাতে ইসলামও তাদের অফিস বা সংগঠন করার অধিকার সারেন্ডার করে দিয়ে গেছে। তারপরে তারা অধ্যন্তপূর্ণভাবে আজকে আমাদের ইতিহাসকে, রাজনীতিকে পেছন দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দিকে চলে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্র চালাচ্ছে। এবং আমি আভাস পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই খেয়াল করলে দেখবেন, নানাভাবে আজকে ষড়যন্ত্র করছে নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে এই অনির্বাচিত সরকারে, এবং সেখানে তারা অনুপ্রবেশ করে বসে আছে, সেইখানে তাদের উপস্থিতি দীর্ঘস্থায়ী করার জন্য এই ষড়যন্ত্র করছে।
এইটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং এই পরিস্থিতিতে যেটা আমি বলছিলাম, সংস্কার না করে তো ইলেকশন দেবে না, সংস্কার করার জন্য যুগ যুগ বসে থাকবে। এখন আমার কথা সিম্পল একটা যুক্তি বলি, সব কিছু পচে গেছে, সংস্কার না করে ইলেকশন করা যাবে না, বিচার ব্যবস্থা তো পচে গেছে, তো বিচার ব্যবস্থা সংস্কার না করে তো ন্যায় বিচার হবে না। যদি তাই হয় তাহলে আপনি ট্রাইব্যুনাল করলেন কেন? এই কথা জেনেই যে ন্যায় বিচার হবে না, এই কথা জেনেই আপনি কি করেছেন তাহলে? সুতরাং এইসব বাহানা দিয়ে কোনো লাভ নাই। আমাদের দেশকে উন্নতি এবং প্রগতির পথে নিতে হবে, এবং ফ্যাসিস্ট স্বৈর শাসন দেশকে যে ধ্বংসের জায়গায় এনে দাঁড়িয়েছে, সেইখান থেকে আমাদের দেশকে আবার উদ্ধার করে আরেকটা নতুন জায়গায় যেতে হবে। আমার একটা আহ্বান গণফোরামের কাছে, তার নেতৃত্বের কাছে, তার কর্মী বাহিনীর কাছে, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রে আমাদের একটা স্থান করে নিতে হবে, আমাদের স্থান করে নিতে হবে। অন্যের কাঁধের উপরে ভর করে চলা সেই দিন শেষ হয়ে গেছে, সেইটা দিয়ে কোনো কাজ হয় না। আমরা 11 দল করেছিলাম, ডক্টর কামাল হোসেন ছিলেন তখন, মানিক ভাই, পঙ্কজ দা, মন্টু ভাই, সবাই মিলে একসঙ্গে, আমরা সবাই মিলে একসঙ্গে বিকল্প শক্তি গড়ে তোলার জন্য চেষ্টা করেছিলাম। আমাদের সেই চেষ্টা নূতন আঙ্গিকে, নূতন তাৎপর্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। আজকে বিএনপির মতো করুক, জামাতকে ঠেকাইতে হবে, এই ব্যাপারে আমাদের কমন ইন্টারেস্ট আছে। কিন্তু আগামী দিনে দেশ পরিচালনার জন্য একটা কর্মসূচিকে ভিত্তি করে বামপন্থী, প্রগতিশীল, নয়া উদারপন্থী, গণতান্ত্রিক শক্তি, ব্যক্তি, দল, সামাজিক সংগঠন সবাইকে নিয়ে একটা কর্মসূচির ভিত্তিতে, যে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা সরকার গঠন করব এবং সেইটার জন্য আমরা ইলেকশন করব, জনগণের কাছে যাব, জনগণের রায় নিয়ে আমাদের এই সরকার গঠন করে এই দেশকে এই পথে পরিচালনা করব, এই অঙ্গীকার নিয়ে। আর অন্যের কাছ থেকে ধার করে একটা দুইটা সিটের জন্য পেছনে পেছনে ঘুরলাম, তাতে ওই দলেরও কোনো লাভ নাই, আমাদের রাজনীতি আমরা তো খালি পদের জন্য করি না, একটা রাজনৈতিক ধারা করে তোলার জন্য করি, আমাদেরও কোনো লাভ নাই, এবং জনগণ বারবার প্রতারিত হবে। অদ্ভুত একটা কথা না বলে পারছি না, গণ অভ্যুত্থান করলো কোটি কোটি মানুষ হঠাৎ করে, এবং বলা হলো, এবং সত্য বলা হয়েছে যে এটা বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যেটা স্বতঃস্ফূর্ত সেইটা কি কারো দ্বারা সংগঠিত হয়েছে বলে দাবি করা যায়? মাস্টার মাইন্ড দ্বারা যদি কিছু ঘটে, সেই ঘটনাটা কোনোদিন স্বতঃস্ফূর্ত না। আর যেটা স্বতঃস্ফূর্ত, তার পেছনে মাস্টার মাইন্ডই সব কিছু করেছে, এই কথাটা বলা হলো সম্পূর্ণ অযৌক্তিক, কিন্তু তারা এই কথা বলে বেড়াচ্ছে।